বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যার যার স্থানে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আবারও আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে বাংলা দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগেও আমি সমাস নিয়ে আরো দুইটি ক্লাস করেছি। সমাসের পরিচিতি যে প্রথম ক্লাসটি ছিল, প্রথম টিউটোরিয়ালে যে ক্লাসটি ছিল সমাসের পরিচিতি সম্পর্কে, ওই টিউটোরিয়ালটি যদি তোমরা দেখে থাকো তাহলে সমাস সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবে। সমাস পরিচিতির মধ্যে আমরা সম্পূর্ণটা সম্পর্কে আলোচনা করেছি, তারপর আস্তে আস্তে তাদের বিস্তারিত আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস পরিচিতি ক্লাসে বলছিলাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, দ্বিতীয়কে পাই পরপদের গা। দ্বিতীয় বলতে আমরা বুঝি দ্বিগু সমাস, তদাবধি তৎপুরুষ সমাস, বুঝি কর্মধারী সমাস। দ্বিগু, তৎপুরুষ, কর্মধারী এই তিনটি সমাসই হচ্ছে পরপদের প্রধান থাকবে। আমরা দ্বিগু সমাসের আলোচনা দ্বিতীয় টিউটোরিয়ালে করেছিলাম। দ্বিতীয় সমাস দ্বিগু সমাসের পরপদ প্রধান থাকে, প্রাধান্য দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের মাঝে আমি কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাসে পরপদ প্রধান এবং তুলনা বোঝাবে। কর্মধারয় সমাসে পরপদ প্রধান থাকবে, সবসময় তুলনা বোঝায় না। কর্মধারয় সমাস অনেক প্রকারের হয়ে থাকে। আর প্রথম অবস্থায় আমরা সাধারণ কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করতেছি, যেখানে তুলনা জিনিসটা আসবে না। এখানে দেখো দেওয়া আছে যে নব পৃথিবী। নব পৃথিবী বলতে কোনো তুলনা বোঝাচ্ছে না, নতুন কিছুকে বোঝানো হচ্ছে। মানে নতুন একটা পৃথিবীকে বোঝানো হচ্ছে, যেটা সাধারণ কর্মধারয় সমাস রূপে বিবেচিত হবে। এই নব পৃথিবীকে যদি আমরা বেশ বাক্যে রূপান্তর করি তাহলে নব যে পৃথিবী, নব পৃথিবী। যে বাক্যটি বেশ বাক্যে রূপান্তর করতে গেলে মাঝে যে কথাটি আসবে সে বাক্যটি সাধারণ কর্মধারয় সমাস হবে। তারপরে দেখো মহা কীর্তি। মহা কীর্তি বলতে এখানে কীর্তিকে বোঝানো হচ্ছে, যেখানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এখানে মহা কথাটা বলতে কোনো তুলনাকে বোঝানো হচ্ছে না। মহা কথাটা ব্যবহৃত হয়েছে যাদের কীর্তি অধিকতর হয় বা অধিক বেশি হয়, সেক্ষেত্রে ওই কীর্তির জন্য তাকে মহাকীর্তি বলা হয়। যেটাকে বেশ বাক্যে রূপান্তর করলে বলা হয় যে মহা যে কীর্তি, মহাকীর্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা আমরা শব্দ নিয়েছি, নবপৃথিবী এবং মহাকীর্তি। এখানে নবপৃথিবী বলতে পৃথিবীকে বোঝানো হচ্ছে, যেখানে পর্বত প্রাধান্য পাচ্ছে, এবং মহাকীর্তি বলতে কীর্তিকে বোঝানো হচ্ছে, যেখানে পর্বত প্রাধান্য পাচ্ছে। কিন্তু এখানে নব আর মহান কোনটা কথা দ্বারা কোনো তুলনাকে বোঝানো হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো আরো দুইটা শব্দ আমাদের মাঝে আছে, যশ সাহেব, গিন্নিমা। আমরা সাইটোরি লিখছি যে যিনি তিনি। যিনি তিনি বলতে এখানে বোঝানো হচ্ছে এই বাক্যটি বা শব্দটি শুরুতে বা মাঝে যিনি তিনি ব্যবহৃত হলে সেটি সাধারণ কর্মধারয় সমাস রূপে বিবেচিত হয়। আমরা যদি এটিকে বেশ বাক্যে রূপান্তর করি তাহলে হবে যিনি যশ, তিনি সাহেব। যিনি যশ, তিনি সাহেব। যিনি গিন্নি, তিনি কি মা। তাহলে যে শব্দের শুরুতে এবং মাঝে যিনি অথবা তিনি এই শব্দটি থাকবে, তাহলে এই শব্দটি সাধারণ কর্মধারয় সমাস হিসাবে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এছাড়াও কর্মদের সমস্যার আরো কিছু রূপ রয়েছে, যেখানে আমরা এখানে কতগুলা শব্দ নিয়ে এসেছি। এখানে দেখো লেখা আছে কাজল কালো, অদর পল্লব, বিষাদ সিন্ধু। কাজল কালো, এখানে কাজল বলতে আমরা চোখে যে জিনিসটা ইউজ করা হয় চোখে দেই, এটা হচ্ছে কাজল কালো। কাজল দেখতে কালো বিধায় কি এখানে কালোকে কাজলের সাথে তুলনা করা হয়েছে? কালো তো আরো অনেক জিনিস আছে, তোমরা হয়তো হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি যে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলো হচ্ছে কালো। তাহলে এই লেখাগুলোকে লেখাগুলোকে কি আমি আকাশের সাথে তুলনা করতে পারবো? পারবো না, কেননা আকাশের রং কালো না। তাহলে এই লেখাগুলোকে আমি কাজলের সাথে তুলনা করতে পারি, যেহেতু কাজলটা হচ্ছে কালো। এখানে কাজল কালো শব্দটি পসিবল, কারণ কাজল কালো, এজন্য কালোকে আমরা কাজলের সাথে তুলনা করেছি। তাছাড়াও যে জিনিসগুলো দেখতে কালো সে সবগুলাকে আমরা কাজলের সাথে তুলনা করতে পারি, যা পসিবল। কাজল কালোটা হচ্ছে কি পসিবল, যে জিনিসটা বা শব্দটা পসিবল বা সম্ভব তুলনা করা সম্ভব হবে সেই শব্দটি হবে উপমান কর্মদ্বারয় সমাস। উপমান কর্মদ্বয় সমাসটা সম্ভব। এই উপমান কর্মদ্বয় সমাসটাকে যদি আমরা বেশ বাক্যে রূপান্তর করি তাহলে হবে কাজলের নে কালো, কাজল কালো, একটা নেই কথা মাঝখানে চলে আসবে। তাছাড়া আমরা বলতে পারি রক্ত লাল, রক্তকে দেখতে লালই মনে হয়। রক্ত যদি দেখতে লাল মনে হয় তাহলে রক্তকে লালের সাথে তুলনা করা যায়। তাহলে এক্ষেত্রে রক্ত লাল উপমান কর্মদ্বয় সমাস হতে পারে। আমরা যদি বেশ বাক্যে রূপান্তর করি তাহলে রক্তের নে লাল, রক্ত লাল। তারপরে আছে অরুণ রাঙ্গা। অরুণ বলতে আমরা বুঝি সূর্য, রাঙ্গা বলতে বুঝি লাল। তাহলে অরুণ রাঙ্গাকে আমরা লালের সাথে তুলনা করতে পারি। সূর্য যখন উদয় হয় বা অস্ত যায় তখন সূর্যের লাল দেখায়। তাহলে অরুণের নে লাল, তাহলে অরুণের নে রাঙ্গা, অরুণ রাঙ্গা। তাহলে এই যে জিনিসটি পসিবল বা সম্ভব ওই জিনিসটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো অদর পল্লব এবং বিষাদ সিন্ধু। অদর পল্লব বলতে আমরা বুঝি, অদর বলতে বুঝি ঠোঁট, আর পল্লব বলতে বুঝি পাতা। তাহলে অদর পল্লব হচ্ছে ঠোঁট এবং পাতা। ঠোঁট কি কোনোদিন পাতা হতে পারে? ঠোঁট কোনোদিন পাতা হতে পারে না, কিন্তু তার সাথে তুলনা করা যেতে পারে। অদর পল্লব হচ্ছে ঠোঁটের পাতা। এটা যদি আমরা অদর পল্লবকে বেশ বাক্যে রূপান্তর করি তাহলে নেই কথাটা শেষে নিয়ে যাব, অদর পল্লবে নেই, অদর পল্লব। তাহলে ঠোঁট যেহেতু কোনোদিন পাতা হতে না পারে তাহলে এই তুলনাটা হচ্ছে ইম্পসিবল, কোনোভাবে সম্ভব নয়, কারণ ঠোঁট কোনোদিন পাতা হতে পারে না। তাহলে এটা পসিবল নয়, এটা হচ্ছে ইম্পসিবল। আর এই ইম্পসিবল যেটা হচ্ছে এটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। আরেকটু আছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু বলতে আমরা বুঝি বিষাদ হচ্ছে দুঃখ আর সিন্ধু হচ্ছে সাগর। তাহলে দুঃখ সাগর, এটাও ইম্পসিবল, কারণ দুঃখ কোনোদিনও সাগরের মতো বিশাল হতে পারে না। দুঃখ দিয়ে সাগর তৈরি করা যাবে না। তাহলে বিষাদের সাথে সিন্ধুর তুলনা হয়েছে বিষাদ সিন্ধু।
যেহেতু তুলনাটা দুঃখ দিয়ে বিশাল একটা সাগর তৈরি করা যাবে না, সেটা ইম্পসিবল। তো অদর পল্লব ইম্পসিবল, বিশাল সিন্ধু ইম্পসিবল, দুইটা ইম্পসিবল মধ্যে একটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় আর একটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। এখন প্রশ্ন হচ্ছে দুটো ইম্পসিবলের মধ্যে একটা উপমিত হচ্ছে আর একটা রূপক হচ্ছে, তার কারণ কি? অদর পল্লবের মধ্যে একটা হচ্ছে ঠোঁট আর একটা হচ্ছে পাতা, তাহলে ঠোঁটও আমরা দেখতে পাই, পাতাও দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা দৃশ্যমান সেটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। বিষাদ হচ্ছে দুঃখ, সিন্ধু হচ্ছে সাগর। বিষাদ যে জিনিসটা হচ্ছে দুঃখ জিনিসটা দেখা যায় না, এই জিনিসটা হচ্ছে অদৃশ্যমান। আর অদৃশ্যমান যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। এখন দৃশ্যমান যেটা সেটা হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। এখানে অদর পল্লব আছে, এটাকে যদি আমরা বেশ বাক্যে রূপান্তর করি তাহলে হবে অদর পল্লবে নেই। এই কথাটা শেষে নিয়ে যাব। তাছাড়া আমরা আরো কয়েকটা উদাহরণ হিসাবে আনতে পারি, যেমন সিংহ পুরুষে অনেক শক্তিশালী বিদায় তাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। তার মানে পুরুষ কি সিংহ হবে? কোনোভাবে সম্ভব নয়, কারণ পুরুষ কোনোভাবে সিংহ হতে পারবে না, কিন্তু তাকে তুলনা করা হয়েছে কার সাথে? সিংহের সাথে। তাহলে সিংহ দেখা যায়, একটা পুরুষকেও দেখা যায়, তাহলে এটা দৃশ্যমান। আর দৃশ্যমান হইলে এটা কি? উপমিত কর্মদ্বারয় সমাস। এটাকে বেশ বাক্যে রূপান্তর করলে সিংহ পুরুষে নেই। আরেকটি উদাহরণ আনতে পারি, যেমন ফুলকুমারী, একটি মেয়ে দেখতে অনেক সুন্দর সুশ্রী, যা ওই মেয়েটিকে আমরা ফুলকুমারীর সাথে তুলনা করতে পারি। তবে মেয়েটিকে ফুলকুমারীর সাথে তুলনা করা হয়েছে বিদায় মেয়েটি ফুল হয়ে যায় না। তো মেয়েটিকে ফুলকুমারীর সাথে তুলনা করা হয়েছে, যেখানে আমরা এটাকে বেশ বাক্য রূপে পরিণত করতে পারি ফুলকুমারীর নেই, যা ফুলকুমারী। এখানে ফুল এবং মেয়ে দুটি জিনিসই দৃশ্যমান, যার কারণে সমাসটি হবে উপমিত কর্মদ্বারয় সমাস। শিক্ষার্থীবৃন্দ, বিষাদ সিন্ধু আমরা বলছি রূপক কর্মদ্বারয় সমাস, কেন না? এটা অদৃশ্যমান, কারণ বিষাদ সিন্ধু হচ্ছে দুঃখ এবং সাগর। দুঃখ দিয়ে সাগর তৈরি করা সম্ভব না, দুঃখ অদৃশ্যমান, যা দেখা যায় না, সেটা হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। এরূপ অনেক আরো আছে, যেমন জ্ঞান সাগর, যারা অধিক জ্ঞানের অধিকারী হয়, যাদের অধিক জ্ঞান থাকে, খুব বেশি জ্ঞান থাকে, তাদের এই জ্ঞানটাকে সাগরের সাথে তুলনা করা হয়েছে, এর জন্য জ্ঞান সাগর হয়ে গেছেন। তাহলে আমরা যদি এটিকে বেশ বাক্যে রূপান্তর করি, তাহলে বিষাদ রূপ সিন্ধু, জ্ঞান রূপ সাগর, জ্ঞান সাগর। যেহেতু রূপক কর্মদ্বারয় সমাস, মাঝখানে একটা রূপকথা নিয়ে আসলেই চলবে, যেমন মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। তাছাড়াও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা শব্দ লিখেছি, যা তোমরা দেখতে পাচ্ছ যে এই শব্দটি হচ্ছে ঘর জামাই। এই ঘর জামাই শব্দটি বলতে আমরা কি বুঝি? ঘরের মধ্যে যে জামাই থাকে সেটা কি বুঝি, না ঘরের জামাই কি বুঝি? ঘর জামাই বলতে আমরা জানি বিবাহের পরে একটি মেয়ে তার স্বামীর বাড়িতে আশ্রিত অবস্থায় থাকে, কিন্তু ঘর জামাইয়ের ক্ষেত্রে বিবাহের পরে একজন স্বামী তার স্ত্রীর বাড়িতে আশ্রিত অবস্থা থাকাকে বোঝে। যখন একজন স্বামী তার স্ত্রীর বাড়িতে আশ্রিত অবস্থায় থাকবে তখন সেটা হবে ঘর জামাই। এই ঘর জামাইয়ের ক্ষেত্রে আমরা এখানে মাঝখানে একটি শব্দ লোপ পেয়েছে, সেই শব্দটি হচ্ছে আশ্রিত। ঘরের আশ্রিত জামাই, তাহলে হয় ঘর জামাই। তাহলে মাঝখানে যে আশ্রিত শব্দটি ছিল ওই শব্দটি এখানে লোপ পেয়েছে। তাহলে আশ্রিত শব্দটি
লোপ পেলে সেই শব্দটি হবে মধ্যলোপীয় কর্মধারয় সমাস। মধ্যলোপীয় কর্মধারয় সমাস হচ্ছে গড় জামাই। এখানে মাঝখান থেকে আশ্রিত শব্দটি লোপ পেয়েছে, তাহলে মাঝখান থেকে যে শব্দটি লোপ পাবে, যে বাক্যটির মধ্যে থেকে যে অংশটুকু চলে যাবে, ব্যাস বাক্য রূপান্তর করলে আমরা এটা পাই গড়ের আশ্রিত জামাই। এখানে এই আশ্রিত শব্দটি লোপ পেয়েছে, এর জন্য এই শব্দটি গড় জামাই শব্দটি মধ্যলোপীয় কর্মধারয় সমাস হয়েছে। মধ্যলোপীয় কর্মধারয় সমাস আরেকটি উদাহরণ হিসাবে যদি আমরা আনি, যেমন জাল মুড়ি। জাল মুড়ি বলতে আমরা জানি জাল মিশ্রিত মুড়ি, জাল মুড়ি। জাল মিশ্রিত মুড়ি হলে যে জালমুড়ি শব্দটা থেকে মিশ্রিত শব্দটি লোপ পেয়েছে, তাহলে জাল মিশ্রিত মুড়ি, জালমুড়ি, এখানে বেশ বাক্যে রূপান্তরিত যে শব্দটি জাল মিশ্রিত মুড়ি, এখানে মিশ্রিত শব্দটি লোপ পেয়েছে, সেক্ষেত্রে এটাকে আমরা মধ্যলোপীয় কর্মধারয় সমাস বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় যে মাঝখান থেকে কিছু শব্দ লোপ পেলেই যে কর্মধারয় সমাস হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভিন্ন আছে। যেমন এখানে দেখো রথ দেখা, আমরা এটাকে বেশ বাক্য রূপে পরিণত করলে বলতে পারি রথ কে দেখা, রথ দেখা, রথ কে দেখা, রথ দেখা। এখানে মাঝখান থেকে রূপ হয়েছে কি একটা কে, এখান থেকে মাঝখান থেকে রূপ হয়েছে কে। কে বলতে আমরা বিভক্তি বুঝি, আশ্রিত কোনো বিভক্তি নয়। যখন বিভক্তি লোপ পাবে তখন সেটা তৎপুরুষ সমাস হবে, আর যখন বিভক্তি লোপ না পেয়ে অন্য কোনো শব্দ লোপ পায় তখন সেটা মধ্যলোপীয় কর্মধারয় সমাস হবে। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি। এই কর্মধারয় সমাস বুঝতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের আজকের এই অনলাইন ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসটি আবার খুব সহজে পেয়ে যাবে। আবার আমি তোমাদের মাঝে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সমাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই বিশ্বব্যাপী করোনা নামক মহামারী ভাইরাস থেকে মুক্তি পেতে হলে আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, সেই স্বাস্থ্যবিধি মেনে চলো।